আমরা আজকে করব শতকরার অঙ্ক। শতকরার অঙ্ক এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক। আমরা অনুশীলনীর অঙ্কগুলো সলভ করছি। অধ্যায় 9, কোষে দেখি 9, পৃষ্ঠা নম্বর 106। শতকরার অঙ্ক করতে গেলে আমরা আগে জানবো যে শতকরা জিনিসটা কি। আমরা আগে জেনে নেবো। সেটা খুব সহজ জিনিস। শতকরা চিহ্ন দেখো, পার্সেন্ট এইভাবে লেখা হয়। এটা তোমরা চারিদিকে দেখে থাকবে। এবার আমরা জানবো সেটা হচ্ছে শতকরা কি। শতকরা কি যদি বলা হয়, শতকরা হলো কোনো সংখ্যা বা রাশিকে 100-র সাপেক্ষে প্রকাশ করার একটা বিশেষ পদ্ধতি। আর অন্যভাবে যদি বলি তাহলে বুঝবে শতকরা হলো একটি ভগ্নাংশ বা অনুপাত যার হরে সর্বদা 100 থাকবে। এটাই হলো শতকরা। তাহলে কোনো সংখ্যা বা রাশিকে যদি 100-র সাপেক্ষে প্রকাশ করি, তাকে আমরা শতকরা বলতে পারি, বা যার হরে 100 থাকবে তাকে আমরা বলবো শতকরা। কোনো সংখ্যাকে কিভাবে শতকরা মানে প্রকাশ করব? এই শতকরা মানে কোনো সংখ্যাকে কীভাবে প্রকাশ করব, এটা বের করতে গেলে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। কীভাবে জানবো দেখো, কোনো সংখ্যার সাথে যদি 100 গুণ করি তাহলে সেটা সংখ্যাটা শতকরা মানে চলে যাবে। খুব সহজে মনে রাখবে, কোনো সংখ্যা তার সাথে তুমি যদি 100 গুণ করে দাও, গুণ 100 করে দাও, তাহলে সংখ্যাটা কী হবে? শতকরা মানে চলে যাবে, পার্সেন্টেজের মানে চলে যাবে। আবার তুমি যদি পার্সেন্টেজ মান কোনো সংখ্যা থেকে তুলে নাও তাহলে কী করবে? সংখ্যাকে 100 দিয়ে ভাগ করবে। সংখ্যাকে 100 দিয়ে ভাগ করবে, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে পার্সেন্টেজের মান চলে যাবে। বা এটাকে এরমভাবে লেখা যায় যে কোনো সংখ্যার সাথে হরের সাথে 100 গুণ করব। কোনো সংখ্যার ভাগ করার অর্থ হচ্ছে হরের সাথে গুণ করা, ভাগ 100। একটা উদাহরণ দিই আমরা। ধরো কোনো একটা সংখ্যা, সেটা হচ্ছে 5। 5-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে পাবো কত? 500। আমরা এখানে লিখতে পারি 500%। তাহলে এটা হচ্ছে 500, 100 দিয়ে গুণ করা অর্থ হচ্ছে সংখ্যাটাকে শতকরা মানে নিয়ে গেলাম। আবার শতকরা মান থেকে যদি এমনি সাধারণ মানে নিয়ে যাই, 5%কে যদি আমরা সাধারণ মানে নিয়ে যাই তাহলে কী পাবো? 100 দিয়ে বলে যে ভাগ করতে হয় আমাদের, 100 দিয়ে ওই জন্য ভাগ করে দেবো। ভাগ করে দিলে কী পাবো? 0.05। এখানে কিন্তু আর পার্সেন্টেজ চিহ্ন দেবো না, কারণ পার্সেন্টেজ চিহ্ন তোলার জন্য আমরা 100 দিয়ে ভাগ করেছি অথবা হরের সাথে 100 গুণ করে দিয়েছি। এইভাবে আমরা কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে পারি, আবার শতকরা মানকে সাধারণ সংখ্যায় নিয়ে আসতে পারি। শতকরার মানে কি? শতকরা মানে 100-র মধ্যে কত। ধরো তুমি ক্লাস 6-এ পড়ো এবং তোমাদের 6টি সাবজেক্ট বা বিষয় আছে। এখন তুমি পরীক্ষায় 6টা বিষয়ে মোট 600 নম্বরের পরীক্ষার মধ্যে 500 পেয়েছো। আবার তো তোমার দাদা ক্লাস 12-এ পড়ে, সে তার মোট 500 নম্বরের পরীক্ষায় মোট 450 পেয়েছে। এখন বলো তো, তুমি না তোমার দাদা পরীক্ষায় কে বেশি পেয়েছে? তোমার দাদা বলল যে সে যেহেতু শতাংশের বিচারে বেশি পেয়েছে, সুতরাং সে তোমার চেয়ে পরীক্ষায় বেশি পেয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই শতাংশটা কী হিসাবে দাদা বিচার করলো? দেখো, এখন হিসাব হচ্ছে শতাংশটা দাদা কী হিসাবে বিচার করলো। শতাংশ বিচার করতে গেলে আমরা কি জানি? 100 হিসাবে বিচার করবে। 100-র মধ্যে কত বিচার করা হয়েছে? কারণ তোমার মোট নম্বর, পরীক্ষার মোট নম্বর আর দাদা পরীক্ষার মোট নম্বর দেখো আলাদা। দাদা 500 পরীক্ষা দিয়েছে, তুমি 600 পরীক্ষা দিয়েছো। তুমি যদিও 500 পেয়েছো, দাদার 400-450 থেকে সংখ্যাটা বেশি, তবুও দাদার যেহেতু শতাংশের বিচারে বেশি পেয়েছে তাই দাদার নাম্বার বেশি হবে। এখন শতাংশ মানে কি বলেছি? 100 দিয়ে গুণ করতে হবে। কাকে 100 দিয়ে গুণ করব? দেখো, 600-র মধ্যে তুমি পেয়েছো কত? 600-র মধ্যে 500 তোমার ভগ্নাংশ এটা দাঁড়িয়েছে। এবার এর সাথে আমি 100 গুণ করবো, তাহলে সেটা শতকরা মানে চলে যাবে। কারণ জানি আমরা যে কোনো সংখ্যাকে, সেটা সাধারণ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, আর ভগ্নাংশ সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে সেটা শতকরা মানে চলে যায়। তাহলে আমরা শূন্যগুলো কেটে দিলাম। এখানে কাটলে পাবো হচ্ছে 3, আর এখানে পাবো হচ্ছে আমরা 50। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে 250/3। এত পার্সেন্ট মানে হচ্ছে 83.33% তোমার নাম্বার হয়েছে এটা। আর দাদা কত পেয়েছে? দাদা পেয়েছে হচ্ছে 450, সেখানে হচ্ছে 500-র মধ্যে দাদার মোট নম্বর। এবার দাদার নাম্বারকে হচ্ছে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে সেটা শতকরা মানে চলে যাবে। 0 কেটে গেল, 5 9 45, 90। তাহলে দাদা পরীক্ষায় পেলো 90% 100-র মধ্যে, আর তুমি পেয়েছো 100-র মধ্যে 83.33%। তাহলে অবশ্যই 90% বেশি, তাই জন্য হচ্ছে দাদা বেশি নাম্বার পেয়েছে, তুমি কম পেয়েছো। এইভাবে হচ্ছে আমরা শতকরার অঙ্কে
যে কোনো অনেক ডাটা যখন দেওয়া থাকবে, অনেক তথ্য যখন দেওয়া থাকবে, সেই তথ্যগুলোকে হয়তো ভিন্ন ভিন্ন তথ্য ভিন্ন ভিন্ন রেঞ্জে দেওয়া রয়েছে, সেগুলোকে সবকটা একই রেঞ্জে যখন বিচার করতে হয় তখন এই শতকরার কনসেপ্টটা ইউজ করতে হবে। আমাদের প্রথম অঙ্ক তো বলে দিয়েছে, বলছে কোষে দেখি নয়, বলছে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। কীভাবে শতকরায় প্রকাশ করব? দেখো এখানে কতগুলো একটা বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে। বর্গক্ষেত্র কিনা বোঝার জন্য তোমরা কি করবে, আগে এই ঘরগুলো রো বরাবর আর কলাম বরাবর হিসাব করে নেবে। রো বরাবর হিসাব করো, 1 2 3 4 5 6 7 8 9 10। আর কলাম বরাবর যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু ওপরেও 10টা ঘর আছে, নিচেও 10টা, স্তম্ভ বরাবর 10টা ঘর আছে, তাই জন্য যে উভয় দিকে যখন ঘর সংখ্যা সমান তাহলে বাহুর দৈর্ঘ্য সমান হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাই জন্য আমরা কী করতে পারি, এখানে ঘর সংখ্যা মোট কত হলো, 10 গুণ 10, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। তাই জন্য আমরা এখান থেকে পেয়ে যাব কত, মোট ক্ষেত্রফল, একের দাগের অঙ্কটা। তাহলে মোট ঘর সংখ্যা হচ্ছে 100, 10 গুণ 10 মানে 100 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ এটা একটা বর্গাকার ক্ষেত্র। তাই জন্য বর্গক্ষেত্র, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার। তাহলে আমরা এখানে 10 স্কোয়ার নিতে পারি, মানে 100টা ঘর। তাহলে 100টা ঘরের মধ্যে কতগুলো ঘর রং করা আছে সেটা গুনে নেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14টা। তাহলে 14টা ঘর রং হয়ে রয়েছে। তাহলে 14/100, এবার এর সাথে দিয়ে 100 দিয়ে গুণ করে দিই, শতকরায় নিয়ে যেতে হবে তো, 100 100 কেটে গেল। তাহলে 14% ঘর হচ্ছে আমাদের রং করা আছে, একের নাম্বার 1, এটা হচ্ছে 14% অ্যান্সার হবে। এবার নাম্বার 2 এ কত অংশ রং করা আছে বলছে। দেখো নাম্বার 2 এ মাত্র 2টো ঘর, তাহলে 2টো ঘর মানে কত, তাহলে 2 এর মধ্যে একটা ঘর রং করা আছে, 1/2, তাহলে এর সাথে 100 গুণ করব, তাহলে 100 গুণ করলে কত পাবো, 50। তাহলে 50% ঘর রং করা আছে। তাহলে নাম্বার 2 এ কতগুলো ঘর রং করা আছে, 50%। এবার নাম্বার 3-র দিকে যদি দেখি, আমরা নাম্বার 3-র দিকে দেখে নেবো এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র। তাহলে 1 2 3 4 5, একইভাবে স্তম্ভ বরাবর আসবো, 1 2 3 4 5, 5 5 25, এখানে বর্গক্ষেত্র, তাহলে 5 5 25টা ঘর হচ্ছে। এই 25টা ঘরের মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর তোমার রং করা আছে। তাহলে একে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে শতাংশে চলে যাবে, 25 দিয়ে কাটলে 4, 4টা 32, তাহলে 32% ঘর বা 32% ঘর হচ্ছে 3 নম্বরে রং করা আছে। নাম্বার 4-এ দেখো একটা বৃত্তকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, বলেছে কতগুলো ঘর রং করা আছে, চিহ্নিত করা আছে বা রং করা আছে। তাহলে 4টে ঘরের মধ্যে দেখো 1 2 3, 3টে ঘর রং করা আছে, তাহলে 3টে ঘর রং করা আছে লিখে দিলাম। এবার এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা শতাংশে চলে যাবে, 4 25 100, তাহলে 75% ঘর কী আছে, রং করা আছে। নাম্বার 5-এ কতগুলো ঘর আছে আগে দেখে নিই, 1 2 3 4 5, 5টা ঘর। 5টা ঘরের মধ্যে মাত্র 2টো ঘর রং করা আছে, তাহলে এখানেও 100 দিয়ে গুণ করবো, তাহলে এটা শতকরায় চলে যাবে। তাহলে 20, 20 দুগুণে 40, তাহলে 40% ঘর হচ্ছে আমাদের রং করা রয়েছে নাম্বার 5-এ। এবার আমরা যদি নাম্বার 6-এর দিকে যদি দেখি, তাহলে দেখতে পাবো কতগুলো ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আছে। তাহলে 8টা ঘরের মধ্যে কতগুলো ঘর রং আছে, 2টো ঘর রং করা আছে। তাহলে একেও যদি 100 দিয়ে গুণ করো তাহলে আমরা কি পেয়ে যাব, পার্সেন্ট 4, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে হচ্ছে 25% ঘর রং করা আছে। নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। কীভাবে শতকরায় প্রকাশ করা যাবে আমরা দেখি সেটা। তাহলে শতকরায় প্রকাশ করতে গেলে আমরা কি জানি, 100 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে 45/50 ইন্টু 100, 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 50 দুগুণ 100, 45 দুগুণে 90, তাহলে 90%, পার্সেন্ট চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে 9/10 ইন্টু 100, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 90% এখানেও। নাম্বার 3, 33/300 ইকুয়াল ইন্টু 100, যেহেতু শতকরায় প্রকাশ করবো তাহলে 0 0 কাটলো, এখানেও নিচে 2টো 0 কাটলো, 3 দিয়ে কাটলে এখানে হচ্ছে 11, তাহলে এখানে হবে 11%। একইভাবে নাম্বার 4, 1/2, 1/2, তাহলে হবে হচ্ছে 5 একে 5 ইন্টু 100। আচ্ছা, এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে চলে যাই। 5 একে 5 আর 2 7, 7/5 গুণ 100, তাহলে কাটাকুটি করলে পাবো হচ্ছে 20, 7 দুগুণে 14, 140%।
একইভাবে পাবো 5, 4 পূর্ণ 3-এর 8, 4টা 32 আর 3-এ 35/8 ইন্টু 100। তাহলে এখানে কাটাকুটি করলে পাবো 4 দুগুণে 8 আর 4 25 100। তাহলে এখানে গুণ করে দিলে আমরা পাবো, বা এখানে তোমরা যদি গুণ না করে সরাসরি প্রথমেই গুণ করে দাও তাহলে দুটো শূন্য আসবে, ডাইরেক্ট ভাগ করে দিলেও উত্তর আসতে পারে, আরও সুবিধা হবে তা সেক্ষেত্রে। অর্থাৎ এখানে 35 ইন্টু 25 করবো আমরা। তাহলে হচ্ছে 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17 গুণ হচ্ছে 35 দুগুণ 70। তাহলে হচ্ছে 5 7 8 875/2। এবার যদি ভাগ করি 875/2-কে, তাহলে 875/2 ভাগ 2 আর কি, 4 দুগুণ 8, 7 3 দুগুণ 6 15, 7 দুগুণ 14 1 0, 5 দুগুণ 10। তাহলে হচ্ছে 437.5 এত %। এটাকে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে লাস্টেরটা, এটা এভাবে না করে এইভাবে করলেও হবে। যেমন 35/8 ইন্টু 100, তো তাহলে 35 লাস্টে দুটো শূন্য গুণ হয়ে গেলো বাই 8, এবার ভাগ করে দেবো ডাইরেক্ট। তাহলে তোমাদের আর বেশি কাটাকুটি করতে হবে না, সময় নষ্ট হবে না। 4টা 32, তাহলে এখানে হচ্ছে 3 30, 3 8 24, তাহলে 6 60, 7 8 56, 56 হলে হচ্ছে 4 40, দশমিক নিয়ে 0, তাহলে হচ্ছে 5 8 40। দেখো এক চান্স আমাদের উত্তরটা চলে এলো, ভাগ না করেই চলে এলো। এইভাবে করা যেতে পারে। নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করো। তাহলে 0.6 ইন্টু 100 শতকরায় প্রকাশ করতে বলেছে, মানে 100 দিয়ে গুণ হবে। তাহলে এখানে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 60%। একইভাবে নাম্বার 2, এটা নাম্বার 1, 0.02 ইন্টু 100 শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর, তাই জন্য দুটো শূন্য নেবো। 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 2, তাহলে 2%। দেখো বাম দিকে শূন্য বলে এখানে কোনো ভ্যালুয়েশন নেই, ঠিক আছে, এখানে দশমিক উঠে গেছে। তারপর হচ্ছে নাম্বার 3, নাম্বার 3-তে বলেছে যে 0.57 ইন্টু 100/100। তাহলে এখানে দশমিকের জন্য 1 নিয়েছি আর দশমিকের পরে দুটো ঘর, তাই জন্য হচ্ছে 100 উঠেছে। 0 0 কেটে গেল, এখানেও 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 57%। একইভাবে নাম্বার 4, 1.21 ইন্টু 100/100। এখানে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর, তাই জন্য দুটো শূন্য, শূন্যগুলো কেটে গেল, এখানে 100 100 শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 121%। একইভাবে আমরা এদিকে পাবো হচ্ছে 5, 0.003 ইন্টু 100। এবার দশমিকের জন্য 1 আর দশমিকের পরে তিনটে ঘর, তার মানে তিনটে শূন্য হবে, উঠে গেল, 0 0 কাটলো, এখানেও 0 0 কাটলো, তাহলে 3/10% হচ্ছে আমাদের। 3/10% মানে হচ্ছে 0.3%। তাহলে এইভাবে আমরা 100 দিয়ে গুণ করে দশমিক থেকে শতকরায় প্রকাশ করতে পারি। নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। শতকরাগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো কী করে? দেখো সামান্য ভগ্নাংশে শতকরা থেকে সামান্য ভগ্নাংশ নিয়ে যেতে গেলে ভাগ করতে হবে, কত দিয়ে না 100 দিয়ে। শতকরা চিহ্ন উঠে যাবে, মানে পার্সেন্টেজ চিহ্ন উঠে গেল, তলায় হচ্ছে হরের সাথে 100 ভাগ হয়ে গেল, তাহলে হচ্ছে 1/10। একইভাবে নাম্বার 2, 70%। 70% কী আছে? 70/100, 100 দিয়ে ভাগ হবে, ভাগ করে দিলে উঠে গেল, তাহলে 7/10। সামান্য ভগ্নাংশে প্রকাশ হচ্ছে আমাদের 1 2 3। নাম্বার 3-তে বলেছে 15%, তাহলে 15/100 হবে, 100 দিয়ে ভাগ হলো, তাহলে হচ্ছে এটা কাটাকুটি করা যাবে। এবার এখানে মাথায় রাখতে হবে এটা লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে। তাহলে 3 5 15 আর হচ্ছে 5 20 100, তাহলে হচ্ছে 3/20। নাম্বার 4, 257% সমান সমান 257/100। তারপর আছে নাম্বার 5, 33.13%। আগেটা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে চলে যাব মিশ্র থেকে, 3 33 99 যোগ 1 100, তাহলে 100/3%। এইবার পার্সেন্টেজ চিহ্ন তুলে দিচ্ছি, তুলে দিলে কী হবে? 100/3 আর নিচে হরের সাথে 100 গুণ হবে, পার্সেন্ট তুলে দিলে 0 0 কাটলো, ওপরে 0 0 কাটলো, মানে হচ্ছে 1/3।
বলছি নিচের শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো কী করে? 61%, মানে 61/100, পার্সেন্টেজ চিহ্ন উঠে গেল। এবার দশমিকে নিয়ে যেতে হবে। তাহলে 61, দেখো একের পরে দুটো শূন্য আছে, তাহলে দু ঘর আগে দশমিক বসবে, তাহলে দশমিক আছে শেষে একদম, তাহলে এটা এক ঘর, এটা এখানে এক ঘর, মানে একের আগে আর এক ঘর হলো, 6-এর আগে গিয়ে দু ঘর হলো, তাহলে দু ঘর আগে দশমিক বসে গেল। 0.61 অ্যান্সার হবে। নাম্বার 2, 3%। 3% মানে কি লিখতে পারি? 3/100। তাহলে এখান থেকে কী লেখা যায়? 3, এখানে দেখো দু ঘর আগে বসবে কিন্তু একটা ঘর আছে, তাহলে একটা ঘর তৈরি করার জন্য একটা শূন্য নিয়ে নেবো, তাহলে দশমিক দু ঘর আগে বসলো, 0.03। নাম্বার 3, তাহলে 105%, তাহলে কী হবে? 105/100। এটা মানে কি বোঝাবে? এটা মানে বোঝাবে হচ্ছে, আচ্ছা এটাকে দশমিকে নিয়ে যেতে হবে, সরি, দশমিকে নিয়ে যাওয়ার জন্য না কাটাকুটি করার দরকার নেই, সরাসরি দশমিকে নিয়ে যাব। এখানে দু ঘর আগে দশমিক বসবে, তাহলে 105, একদম সংখ্যা শেষে দশমিক রয়েছে, তাহলে দু ঘর আগে বসলে শূন্যর আগে গিয়ে দশমিক বসলো। 1.26%, তাহলে 1.26% মানে কি? এখানে হচ্ছে 1.26/100, 100 দিয়ে ভাগ হলো, তাহলে হচ্ছে 126। আগে আমরা এটা লিখে নিলাম। কেউ যদি বুঝতে অসুবিধা, দুরকমভাবে দেখিয়ে দিচ্ছে এটা। তাহলে আরও দশমিক দু ঘর আগে যাবে, তাহলে দশমিকের আগে এক ঘর আছে, আর একটা ঘর তৈরি করে নিতে হবে, নিলাম, তার আগে দশমিক বসলো শূন্য। কারোর যদি বুঝতে অসুবিধা, এটাকে আরেকভাবে করছি আমরা, 1.26/100, এই দশমিকটাও তোমরা তুলে নেবে। তাহলে তুলে নিলে কী হবে? দশমিকের জন্য এক, দশমিকের পরে দুটো ঘর, দশমিক উঠে গেল। এবার নিচে কটা শূন্য হলো? 4টে শূন্য, তাহলে 126। এক্ষেত্রে দশমিকটা একদম সবার শেষে আছে, তাহলে 4 ঘর আগে দশমিক বসবে, এখানে 3টে ঘর আছে, তাহলে আর একটা ঘর তৈরি করে নিলাম, নিয়ে তারপর দশমিক দিলাম, শূন্য বসলো। নাম্বার 5, 0.07%, তাহলে কী হবে? 0.07/100। এক্ষেত্রেও ঠিক একই রকম নির্ণয় হিসেবে করা যাবে। তাহলে 0.7 দু ঘর আগে দশমিক রয়েছে আমাদের, আরও দু ঘর আগে বসবে, তাহলে আরও দুটো শূন্য নিয়ে নেবো, নিয়ে বসিয়ে দিলাম দশমিক। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, তাহলে সেটাকে এরমভাবে ভেঙে নাও। 100 দশমিকের গুণ, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো শূন্য, দুটো ঘর মানে দুটো শূন্য, তাহলে 4 ঘর আগে দশমিক বসবে, 7 রয়েছে, 7-এর আগে 4 ঘর, মানে আরও 3টে ঘর তৈরি করতে হবে, এক ঘরে গিয়ে আসলো 7 আসা, মানে দশমিক বসলো, ব্যাস। এইভাবে শতকরা থেকে আমরা দশমিকে প্রকাশ করতে পারি। বলছে নিচের ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে শতকরাগুলিকে দশমিকে প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। কীভাবে সাজাবো? তাহলে 1/2 × 100, কারণ শতকরা প্রকাশ করছি আমরা, তাহলে 2কে 100 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের? 50%। তারপরে 1/4 × 100, 4কে 100 দিয়ে কাটলে কত হচ্ছে? 25, তাহলে 25%। একইভাবে 3/5 × 100, এটা কাটলে কত হচ্ছে? 20%, তাহলে 3 × 60%। তাহলে সব থেকে বেশি মানের ঊর্ধ্বক্রম মানে কি? ছোটো থেকে বড়। এখানে তাহলে সব থেকে ছোটো হচ্ছে 1/4। এখানে কিন্তু পার্সেন্টেজগুলো লিখলে হবে না, এখানে যে ভগ্নাংশগুলো দিয়েছে সেইগুলো লিখতে হবে। 1/4 গ্রেটার দেন হচ্ছে, এরপরে হচ্ছে 1/2 মানে 50%, তারপরে সবচেয়ে বড় হচ্ছে 3/5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে লিখবে তোমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এরপর দেখো নাম্বার 2। নাম্বার 2তে হচ্ছে 2/5, নাম্বার 2তে হচ্ছে 2/5 × 100, 100তে শতকরায় প্রকাশ করো, 5 × 100, 40%। 13/25 × 100, 25 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে 4 52%। আর 7/10, এটাকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে 0 0 কাটলো, তাহলে হবে এখানে কত? 70%। তাহলে এখন দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো আমরা? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, প্রথম সবথেকে ছোট হচ্ছে 2/5, 2/5 গ্রেটার দেন 13/25,
তারপরে গ্রেটার দেন হচ্ছে 7/10। এবার নাম্বার 3, নাম্বার 3তে বলেছে 1/2 আচ্ছা এটাকে আগে আমরা এতে নিয়ে চলে যাই, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত অংশ, 5-কে 5 7/2 7/5 ইন্টু এবার 100 দিয়ে গুণ করলে তবে হচ্ছে শতকরায় চলে গেল 20, তাহলে 140%। তারপরে হচ্ছে 1/2 ইকুয়াল টু 2-কে 2 একে মানে 3/2 ইন্টু 100, এবার শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করবো, তাহলে 50 সমান সমান হচ্ছে 3×5=15 150%। তারপর হচ্ছে 1/9 ইকুয়াল টু 10-একে 10 আর 9 19/10 গুণ 100, 0 0 কাটলো, তাহলে 190%। তাহলে সবথেকে ছোট হচ্ছে 140, মানে 1/2, তাহলে এবার মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কী পাবো, তাহলে এখানে হচ্ছে 140 নয় 1/2 দেন 1/1 দেন হচ্ছে 1/9। এবার আমরা 4-এর দিকে চলে যাবো, নাম্বার 4। এখানে দশমিক সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে 0.02 ইন্টু 100, তাহলে এখানে 100 দিয়ে গুণ করলে কী হবে, তলায় 100 নিয়ে নেব, দশমিক উঠে গেল, 100 কেটে গেল, তাহলে হচ্ছে 2%। একইভাবে হচ্ছে 0.15 ইন্টু 100, 100 শতকরায় নেওয়ার জন্য তলায় দশমিকের জন্য 1 আর দশমিক পরে দুটো সংখ্যা, তাই জন্য 100 উঠে গেল, তাহলে হচ্ছে 15%। তাহলে হচ্ছে 0.6, এর সাথে যদি 100 গুণ করি আমরা, তাহলে এখানে কত হবে, তলায় 10 আসবে না, তাহলে 0 0 কাটলো, এখানেও 0 কাটলো, তাহলে হচ্ছে 60%। এবার লিখবো কি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে প্রথম সবচেয়ে ছোট হচ্ছে 0.02, তারপরে হচ্ছে 0.15 আর 0.6। এবার আমাদের একটা অঙ্ক দিয়েছে, সেটা বলেছে যে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। তাহলে শতকরা মানে কি 100-র মধ্যে বিচার করতে হবে, তাহলে আমাদের 15টা লজেন্সের মধ্যে কটা লজেন্স নেওয়া আছে, 3টে লজেন্স। অঙ্কগুলোকে আমরা ঐকিক নিয়মেও করছি, আবার শর্ট নিয়মেও করছি, যাদের যেটা সুবিধা হবে করবে। তাহলে লিখবো কি 15টি লজেন্সের মধ্যে, ঐকিক নিয়মে প্রথমে করছি আমরা, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম। তাহলে একটি লজেন্সের মধ্যে আমরা 3/15টা লজেন্স নিলাম, ভাগ হয়ে যাবে। এবারে শতকরা মানে তো 100-র বেশি হবে, তাহলে 100টা যদি লজেন্স থাকতো তাহলে কতগুলো লজেন্স নিলাম, সেই শতকরা মানটা আছে 100 হিসেবে হিসাব করতে হয়। তাহলে এখানে গুণ হলো 15, তাহলে 3×5 = 15, 5 দিয়ে কাটলে 20, তাহলে 20%। কতগুলো লজেন্স নিলাম, তাহলে মোট 20% লজেন্স নিয়েছি, মানে 15টা লজেন্সের মধ্যে 3টে লজেন্স নেওয়া মানে 20% লজেন্স নেওয়া বোঝাবে। এবার যদি কেউ শতকরা হিসাবে করতে যায়, মানে শর্টে করতে চাও, তাহলে 15টার মধ্যে তুমি কটা লজেন্স নিয়েছো, 3টে লজেন্স নিয়েছো, তাহলে 3/15 হলো তো। এবার এর সাথে কি ভগ্নাংশটা বেরোলো, বলেছে 15টা লজেন্সের মধ্যে 3টে নিয়েছো, তাহলে ভগ্নাংশ হিসাবে 15টার মধ্যে 3টে লিখেছি আমরা, এবার শতকরায় নিয়ে যেতে হবে, তাই 100 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 3×5 = 15, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, তাহলে হচ্ছে 20% লজেন্স নিলাম। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। তাহলে 24টা কুল, প্রথম ঐকিক নিয়মে করছি, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। তাহলে একটা কুলের মধ্যে কটা কুল পচে গেছে, 6-এর 24টা কুল। তাহলে এবার 100টাও যদি কুল থাকতো আমাদের, শতকরা যেহেতু মান বের করতে বলেছে, 100টা কুলের মধ্যে কটা পচতো সেটা বের করতে হবে। 6 × 100/24, তাহলে 4 কাটলে তাহলে হচ্ছে 25, তাহলে কতগুলো কুল পচে গেছে, 25% কুল পচে গেছে। যদি কেউ এটা শর্টে করতে চাও, দেখো 24টা কুলের মধ্যে 6টা কুল বলেছে তো, তাহলে 24টা কুল তার মধ্যে 6টা কুল গুণ 100, তাহলে কাটাকুটি করলে কত হবে, 4,
4 25 এবং 100, তাহলে 25% কুল পচে গেছে। আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি। তাহলে আমাদের ক্লাসে কতজন ছাত্রছাত্রী অনুপস্থিত? 7 জন অনুপস্থিত আছে। তাহলে আর মোট ছাত্রছাত্রী 35 জন। কতজন এসেছে স্কুলে? তাহলে মোট ছাত্রছাত্রী 35 জন। তাহলে অনুপস্থিত ছাত্রছাত্রী 7 জন। তাহলে উপস্থিত কতজন? অনুপস্থিত বাদ দিয়ে দেবো। তাহলে উপস্থিত ছাত্রছাত্রী কতজন হচ্ছে? উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে মোট থেকে অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা বাদ দেবো। তার মানে মোট ছাত্রছাত্রী 35 বিয়োগ 7, তাহলে হচ্ছে আমাদের 28 জন। এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে বলেছে কতজন শতকরা কতজন এসেছে। তাহলে 35 জন, মোট 35 জন ছাত্রছাত্রীর মধ্যে ওই প্রথমে ঐকিক নিয়মে আমরা দেখাচ্ছি, মোট 35 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা 28 জন। তাহলে মোট একজন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হবে 28/35 জন। এবার মোট 100 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হবে 28 গুণ 100/35। তাহলে 28 আর 35-এর মধ্যে গসাগু করে দেবো। দেখো 4 7 28, উপরে 4 থাকলো, নিচে হচ্ছে 5। 5-এর সাথে আবার 100 কাটলে 5 কুড়ি 100, তাহলে 4 কুড়ি 80। তাহলে 80% ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত আছে। অতএব ক্লাসে 80% ছাত্রছাত্রী উপস্থিত। যদি কেউ এটাকে তোমরা হচ্ছে এতে করতে চাও, শর্ট নিয়মে করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে যেটা করবে, সেক্ষেত্রে এইটুকুনি বের করে আগে দেখিয়ে দেবে। ওপরের যে এই অংশটা আমরা লিখেছি এটা করবে, করে দেওয়ার পরে তোমরা এটাকে শর্ট নিয়ম প্রয়োগ করবে। তাহলে দেখো মোট 35 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 28 জন উপস্থিত। এবার শতকরা হিসাবে কত? শতকরায় প্রকাশ করতে 100 দিয়ে ভাগ করে দেবো। 28 আর 35-এর গসাগু করবে। যারা কাটাকুটি অসুবিধা হয় তারা গসাগু করে নেবে, দেখবে কাটাকুটিটা সুবিধা হচ্ছে। অর্থাৎ 28 আর 35, দেখো প্রথমে হচ্ছে কত দিয়ে যাচ্ছে, এদের মধ্যে 7 দ্বারা বিভাজ্য দুজনেই। 2 যাচ্ছে না, 3 যাচ্ছে না, 5ও যাচ্ছে না, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য হচ্ছে এটা আমাদের হিসাবে। তাহলে 4 আর এদিকে 5 হচ্ছে, তাহলে ওপরটা কেটে 4 পড়ে থাকবে, নিজেরটা 5 পড়ে থাকলো। তাহলে 5-এর থেকে 100 হিসাব করলে হচ্ছে 20, তাহলে 4 কুড়ি 80। তাহলে 80% ছাত্রছাত্রী উপস্থিত। 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটি শতকরা কতটা কাদা ও জলের ওপরে আছে হিসাব করি। দেখো আগে একটা বাঁশের ছবি আঁকছি আমরা। এই বাঁশটা একটা জলা জমিতে রয়েছে, তার উপরের অংশে জল আছে আর নিচের অংশে এইখানটায় কাদা রয়েছে। তাহলে টোটাল বাঁশটার দৈর্ঘ্য বলে দিয়েছে এখান থেকে এই অবধি আছে 55 মিটার, 55 মিটার। তাহলে 11 মিটার জল কাদার নিচে আছে, তার মানে জল কাদার নিচের অংশের কতটা রয়েছে? দেখো জল কাদার নিচের অংশে রয়েছে, এই অংশটুকু জল কাদার নিচে রয়েছে, যেটা হচ্ছে 11 মিটার। এর বাঁশটি শতকরা কতটা কাদার উপরে আছে, মানে এই বাকি অংশটা কাদার উপরে আছে। তাহলে এই অংশটার দৈর্ঘ্যটা বাদ দেবো। টোটাল দৈর্ঘ্য থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা পাওয়া যাবে যেটা কাদার উপরে আছে। তাহলে আমরা এখানে লিখব মোট বাঁশের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 55 মিটার। কাদার ও
জলের উপরে থাকা বাঁশের দৈর্ঘ্য 55 - 11 = 44 মিটার। এবার বলেছে যে দেখো, তাহলে এবার আমরা লিখতে পারি যে মোট 55 মিটার দৈর্ঘ্যের বাঁশের 44 মিটার কাদা জলের উপরে আছে। কাদা জলের উপরে আছে। তাহলে মোট 1 মিটার দৈর্ঘ্যের বাঁশের 44/55 মিটার কাদা জলের উপরে আছে। তাহলে 100 হিসেবে বের করবো শতকরা মান যেহেতু, তাহলে 44 × 100/55। তাহলে দুটোই অবশ্যই 11 দিয়ে কাটছে, 4 × 11 = 44, 5 × 11 = 55। তাহলে 5 × 100, তাহলে 4 × 80। তাহলে 80% হচ্ছে কাদা ও জলের ওপরে আছে। আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসেব করে দেখে আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো সেটা বের করতে বলেছে। তাহলে আমাদের চ্যাটার্জি পাড়া লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা 2100টি। মোট গল্পের বই 2100টি। এবার যে যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। তাহলে মোট গল্পের বইয়ের 30% মানে কত সেটাকে আমরা বের করে নিই। তাহলে 2100, আচ্ছা, মোট গল্পের বইয়ের 30% গল্পের বই সমান সমান মোট গল্পের বইয়ের 30% গল্পের বই সমান সমান 2100 × 30/100। 00 কেটে গেল, 630টি। মোট গল্পের বইয়ের সংখ্যা এক্সট্রা কেনা হয়েছে কটা? 630টি। তাহলে হিসেব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো, এখন লাইব্রেরিতে মোট কত গল্পের বই আছে, কতগুলি হলো। অতএব 630টি বই আরও কেনা হয়েছে। তাহলে বর্তমানে লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা আগে ছিল 2100টা, আর 2100 30% মানে 630 সমান সমান হচ্ছে। আচ্ছা, এটাকে যদি কেউ ঐকিক নিয়মে করতে চাও সেটাও আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। তাহলে হচ্ছে 2730টি। অতএব নতুন মোট 630টি গল্পের বই কেনা আছে। এভাবে করলেও হবে। আর তো কেউ যদি তোমাদের মধ্যে ঐকিক নিয়মে করতে চাও, এই যে লেখাটা লিখেছি যারা, তাদের জন্য আমি বলে দিচ্ছি। এটা এই জায়গাটা বাকি সবই ঠিক একই থাকবে, এখানে লেখাটা এইভাবে লিখতে হবে, ঐকিক নিয়মের আকারে লিখতে হবে। সেক্ষেত্রে হবে 30% গল্পের বই আরও কেনা হয়েছে। তাহলে আরও কেনা হয়েছে মানে কি, বেশি কেনা হয়েছে, তাই না? তাহলে 100টা আগে 100টি বই কেনা হলে, 100টি গল্পের বই কেনা হলে বর্তমানে আরও 30টি বই কেনা হলো।
যেহেতু 30% বই বলেছে, তাহলে আগে একটি গল্পের বই কেনা হলে বর্তমানে আরও 30/100টি বই কেনা হলো। তাহলে এবার 2100টা মোট বই আছে, তাহলে 2100টি বই কেনা হলে বর্তমানে কটা হবে? 30 গুণ 2100/100, 00 কেটে গেল, তাহলে হলো 630টা বই কেনা হয়েছে। এভাবে করলেও হবে, যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে, কাউকে দুটো পদ্ধতি করতে হবে না। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমাদের স্কুলে, আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসেব করে দেখি। তাহলে আজ খুব বৃষ্টি হচ্ছে, আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর 1230 জন উপস্থিত হয়েছে। বলেছে যে স্কুলে কতজন উপস্থিত হয়েছে সেটা জানতে চাইছে। তাহলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% উপস্থিত হয়েছে। কেউ যদি চাও এটা সরাসরি শর্টকাটে করতেই পারো, 1230 জন। আচ্ছা, এখানে এটাকে আমরা তার আগে এটা বলছে আমার আলমদা স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা বলে দিয়েছে। তাহলে 1230 গুণ, যেহেতু 20% উপস্থিত হয়েছে, তাহলে গুণ 100, 00 কেটে গেল, এখানেও 0 কেটে গেল, তাহলে হচ্ছে 246 জন উপস্থিত আছে। শর্ট নিয়মে তোমরা এটা করতেই পারো। আর যদি যারা ঐকিক নিয়মে করবে তারা কি করবে, মোট 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 20% উপস্থিত হয়েছে, মানে 20 জন উপস্থিত হয়েছে। তাহলে মোট একজন ছাত্রছাত্রীর মধ্যে 20/100 জন উপস্থিত হয়েছে। এবার মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 1230। তাহলে 1230 জন ছাত্রছাত্রীর মধ্যে 20 গুণ 1230/100, 00 কাটলো, এখানেও 00 কাটলো, তাহলে হচ্ছে 246 জন উপস্থিত হয়েছে। তাহলে উত্তর হবে হচ্ছে, অতএব আলমদের স্কুলে মোট 246 জন উপস্থিত আছে। বলেছে যে আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিমিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি। তাহলে আমি নিজে একটা কমলালেবুর শরবত তৈরি করবো। দেখো, আগে বিষয়টা মাথায় রাখতে হবে যে একটা কমলালেবুর শরবতে কমলার রস থাকে, কমলার রস যোগ জল থাকে, এই দুটো জিনিস মিলে কমলালেবুর শরবত তৈরি হয়। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তাহলে বলেছে যে 300 মিলিলিটার শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিমিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি। তাহলে আমরা এটাকে একটু টেবিল বানিয়ে নেব, কারণ এই ধরনের অঙ্কগুলো করতে গেলে টেবিল বানিয়ে নিলে ঐকিক নিয়মের ক্ষেত্রে বা গুণ করার ক্ষেত্রেও আমাদের সুবিধা হবে সরাসরি শর্ট নিয়মে। তাহলে আমাদের যেহেতু ছোটো আমরা এখন তোমরা, তাই জন্য তোমাদের কাজ করতে সুবিধা হওয়ার জন্য এটা করছি। টেবিলটা কী করবো, টেবিল তোমরা আগেই শিখেছো করা, যে মোট শরবতের পরিমাণ, মোট কমলালেবুর শরবত এটা হচ্ছে মিলিমিটারে, মিলিমিটারে, আর কমলালেবুর রসের পরিমাণ, কমলার রস, শুধু কমলার রস, শুধু কমলার রস, এটাও মিলিমিটারে। প্রথমে দেখো, 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। তাহলে শরবতের 18% কমলালেবুর রস মানে কি? যদি 100 মিলিমিটার মোট শরবত হয়, তাহলে তার মধ্যে 18 মিলিমিটার শুধুমাত্র কমলালেবুর রস থাকবে। এবার আমাদের মোট করেছি কত, আমি 300 মিলিমিটার, তাহলে 300 মিলিমিটার যদি মোট শরবত হয়, তাহলে কতটা রস থাকবে, সেটা শুধু কমলার রস থাকবে, সেটা বের করবো আমরা। তাহলে ঐকিক নিয়মে করতেও পারি, আবার শর্টেও করতে পারি। তাহলে 100
মিলিমিটার শরবতে কমলার রসের পরিমাণ 18 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার শরবতে কমলার রসের পরিমাণ হবে 18/100 মিলিমিটার। তাহলে আমাদের বানাচ্ছি আমরা 300 মিলিলিটার। 300 মিলিমিটার শরবতে কমলার রসের পরিমাণ হবে 18 গুণ 300/100 মিলিমিটার। 00 গুলো কেটে গেল আমাদের, তাহলে 3 18 54 মিলিমিটার। তাহলে অতএব 300 মিলিমিটার কমলা লেবুর শরবতে 54 মিলিমিটার কমলার রস থাকবে। এটাকে যদি তোমরা সরাসরি গুণ করে দিতে পারো সেটাও হবে, কোনো ভুল নয়। মানে সরাসরি গুণ বলতে এরকম বোঝাচ্ছে, তাহলে যেহেতু 300 মিলিমিটার শরবত আর তার মধ্যে 18% রস থাকবে, সরাসরি বলে দিয়েছে, তাহলে 300 × 18/100 এভাবে করলে হবে। তাহলে 3 18 54 মিলিমিটার, এভাবে করলেও আসবে। এটা হচ্ছে শর্ট নিয়ম। শোভন 11 দেখ বলেছে, শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফলালে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তাহলে শোভন কি করেছে, এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। দেখো এই বৃদ্ধি হ্রাস বৃদ্ধির অঙ্ক, তাহলে হ্রাস বৃদ্ধি মানে কি 25% বেড়েছে। তার মানে আমরা যদি 100%-এর হিসাব করি, পার্সেন্টেজ যেহেতু, তাহলে শতকরা হিসাবে হিসাব করতে হবে, বিচার করতে হবে। তাহলে আগে যদি 100 একক ধান হতো, এখন 125 একক ধান হয়। তার মানে কি 25% বেড়েছে, মানে এটাই। তাই জন্য এইসব অঙ্কগুলো আগে টেবিল বানিয়ে নেব। টেবিল বানালে কী লিখবো, হচ্ছে গত বছরের ফলন, গত বছরের ধানের ফলন কুইন্টাল, এগুলো সবই কুই দিয়ে বিশারকু লিখলে কুইন্টাল বোঝাবে, আর বর্তমান বছরে ধানের ফলন। এটাও কুইন্টালে। তাহলে গত বছর যদি 100 কুইন্টাল ধান হয়ে থাকে, এবছর তাহলে কত হবে, 100 + 25 = 125 কুইন্টাল ধান হবে। তাহলে গত বছর যদি 12 কুইন্টাল ধান হয়ে থাকে, এবছর তাহলে কত কুইন্টাল ধান হবে সেটা বের করতে বলেছে। তাহলে এবার ঐকিক নিয়ম বা শর্টের নিয়মে করতে পারি আমরা। শর্টে যদি করি তাহলে আমরা কি হবে, এটা হচ্ছে 12 গুণ 125/100 হবে, এইভাবে হবে। আর যদি ঐকিক নিয়মে করি তাহলে কীভাবে করবো, দেখো গত বছর 100 কুইন্টাল ধান হলে, ধানের ফলন হলে এবছর সেটা বেড়ে 125 কুইন্টাল হবে। তাহলে গত বছর 1 কুইন্টাল ধানের ফলন হলে এবছর সেটা বেড়ে হবে, যেহেতু 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 125/100 কুইন্টাল হবে। এবার হচ্ছে 12 কুইন্টাল গত বছর হয়েছে, তাহলে এবছর কত কুইন্টাল হবে, তাহলে 125 গুণ 12/100, 25 দিয়ে কাটলে, দেখো এগুলো কাটাকুটিটা আমরা গসাগু করে করছি, ঠিক আছে। তোমরা যদি অসুবিধা হয়ে থাকে তোমরা খাতার পাশে একদম প্লেন গসাগু করে নেবে, এইভাবে গসাগু করে নাও। দেখো 5 আর 0 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 25 125, 5 20 100, আবার 5 দিয়েছে, 5 5 25, 4 5 20, 4 আর 12 কাটলে আছে 3 4 12, তাহলে 3 5 15, তাহলে 15 কুইন্টাল ধান হবে। কেউ যদি শর্টে করতে চাও তাহলে এইভাবে করবে তোমরা, যে টোটাল 12 কুইন্টাল ধান হয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র সাথে 25 যোগ হলো 125/100। কেন 100 না, 25 তখন যখন বৃদ্ধি বলবে তখন 25% বৃদ্ধি বলেছে, তার মানে কি
শতকরা ভ্যালুটা গিয়ে দাঁড়াচ্ছে 125, টোটাল ভ্যালুটা গিয়ে দাঁড়াচ্ছে 125। যদি হ্রাস বলতো তাহলে বিয়োগ দিতাম। কার থেকে বিয়োগ দিতাম? 100 থেকে। শতকরা মানে 100-র উপর হিসাব করতে হবে। আর এই 100টা কী হয়েছে না পার্সেন্ট তোলা হয়েছে, তাই উঠে গেছে। তাই কাটাকুটি করলাম 5, আর এদিকে হবে 4, 25 দিয়ে কাটেছি, আর এদিকে হচ্ছে 3, তাহলে 3 5 15 কুইন্টাল। এইভাবে করতে হবে। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। তাহলে গত বছরের জনসংখ্যা টেবিলটা বানিয়ে নেবো আমরা আগে, কারণ যেহেতু শতকরা হিসেবে মান বের করবো, তার জন্য সব ক্ষেত্রে টেবিলটা বানিয়ে নেবো। যারা ঐকিক নিয়মে করবো বা এতে করবো, তাহলে আমাদের ভুল হবে না। আর না বানালেও চলবে, সরাসরি যদি কেউ ঐকিক নিয়মে করো তাতেও হবে। গত বছরের জনসংখ্যা, বর্তমান বছরের জনসংখ্যা। দেখো, গত বছরের জনসংখ্যা যদি 100 হয়, তাহলে এবছর কী হবে? 12% বেড়েছে মানে 100-র সাথে যোগ হবে, কারণ শতকরা মানের উপর, পার্সেন্ট মানেই তো শতকরা মান, তাই জন্য শতকরা মানের উপরে যোগ হবে। তাহলে 112 জন। তাহলে গত বছরের জনসংখ্যা ছিল 775, তাহলে এবছরে কতজন হবে সেটা বের করবো। তাহলে গত বছর গ্রামে 100 জন লোক হলে এবছর সেটা বেড়ে হবে 112 জন। গত বছর গ্রামে 1 জন জনলোক থাকলে এবছর সেটা বেড়ে হবে 112/100 জন। এবার গত বছর যদি 775 জন থাকে, তাহলে এবছর সেটা বেড়ে কত হবে? 112 গুণ 775/100। কাটাকুটি করলে 4, 25 দিয়ে কাটছি আমরা, 3 25 75, 25 একে 25। 4 দিয়ে কাটলে এখানে কাটবে হচ্ছে 4 2 8, আবার 4 8 32, তাহলে 28 ইন্টু 31। এখানে গুণ করবো আমরা, 31 ইন্টু 28, তাহলে 8 একে 8, 3 8 24, এখানে হচ্ছে 2 একে 2, 3 2 6, তাহলে 8, 4 2 6, 6 2 8, তাহলে 868 জন, 868 জন। তাহলে বর্তমান বছরের জনসংখ্যা কত হবে? অতএব এ বছরের জনসংখ্যা হবে 868 জন। এই অঙ্কটাকে যদি আমরা শর্টে করতে চাই, তাহলে কিভাবে করবো দেখো। এই অঙ্কটাকে শর্টে করতে চাইলে, যেহেতু টোটাল জনসংখ্যা আমাদের বলে দিয়েছে যে 775, সেক্ষেত্রে আমাদের টোটাল জনসংখ্যা 775, গত বছর, এবছর সেটা বেড়েছে 12%, তাহলে 12% বৃদ্ধি 100-র উপর বৃদ্ধি পাবে। তাহলে এবছর জনসংখ্যা হবে শতাংশের হিসাবে 112টা, আগের বছর যদি 100 থাকে। এবার কাটাকুটি করবো আমরা, 25 দিয়ে কাটবো। এখানে বাপকেও 5 দিয়েও কাটতে পারো, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 20 100, এখানে হবে হচ্ছে 5 একে 5 27, 5 5 25, আবার 5 5 25, আবার 5 দিয়ে কাটবে 4, 5 3 5 15, 5 একে 5, 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে 28। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে পাবো 868। এইভাবে তোমরা করতে পারো। এবছর আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাশ করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে এক্ষেত্রে আমরা টেবিল বানিয়ে নিতে পারি বা সরাসরি ঐকিক নিয়মও করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 100 জনের মধ্যে 65 জন পাশ করেছে, তাহলে 1-এ কত আর 80-তে কত, বা সরাসরি শর্ট নিয়মেও করতে পারি। তাহলে আমরা এখানে লিখব কি, শতাংশ হিসাবে যদি লিখি, মোট 100 জন, যেহেতু শতাংশের মধ্যে 65 জন পাশ করেছে, তাহলে মোট 100 জন
ছাত্রছাত্রীর মধ্যে 65% ছাত্রছাত্রী পাশ করেছে। তাহলে একজন ছাত্রছাত্রীর মধ্যে 65% চিহ্নটা উঠে যাবে এখানে, 65 জন ছাত্রছাত্রী পাশ করেছে। তাহলে 65/100 জন পাশ করবে একজনের মধ্যে। এবার যেহেতু মোট বলে দিয়েছে 80 জন পরীক্ষা দিয়েছে, তাহলে 80 জনের মধ্যে কতজন পাশ করবে সেটা বের করতে হবে। তাহলে 80 জনের মধ্যে পাশ করবে 65 × 80/100, 0 0 কেটে গেল, 5 তেরং 65, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4 তেরং 52। অতএব আমাদের স্কুলে 52 জন মাধ্যমিক পরীক্ষার্থী পাশ করেছে। আমাদের স্কুলে মোট 52 জন ছাত্রছাত্রী পাশ করেছে। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। এখন আগে আমরা পিতলের থালা বাসন আমরা দেখেছি, বা পিতলের মূর্তি থেকে শুরু করে অনেক কিছু দেখেছি। তা পিতল হচ্ছে একটা সংকর ধাতু। পিতল হচ্ছে একটা সংকর ধাতু। এই পিতল ধাতুটা তৈরি হয় হচ্ছে তামা আর দস্তার মিশ্রণে। তাহলে দেখো, পিতলের যদি 70% তামা বলেছে, বাকিটা দস্তা আছে, তাহলে পিতলে যদি মোট ধরি, মোট পিতল যদি 100 হয়, 100% হয়, ধরি মোট পিতল 100%, 100%, তাহলে তামা আছে সমান সমান বলে দেওয়া আছে এটা 70%, তাহলে দস্তা বাকিটা আছে, তাহলে দস্তা কতটা হবে, মোট মানের থেকে বিয়োগ দেবো, 100% বিয়োগ 70% সমান সমান 30% দস্তা আছে। তো বলছে এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। তাহলে মোট পিতলের পরিমাণ বাই মোট দস্তার পরিমাণ, দুটোই হচ্ছে কিগ্রা একক। তাহলে মোট পিতলের পরিমাণ এটাও কিগ্রা এককে থাকবে। তাহলে 100 কিগ্রা পিতলে, যেহেতু শতাংশ হিসেবে প্রথমে বলেছে, তাই জন্য 30% দস্তা থাকছে, 100-র মধ্যে 30, তাহলে মোট 20 কিগ্রা পিতল বানাবো আমরা, তার জন্য কতটা দস্তা লাগবে সেটা বের করব। তাহলে এখানে লিখবো যে মোট 100 কিগ্রা পিতল তৈরি করতে তৈরিতে 30 কিগ্রা দস্তা লাগে। তাহলে মোট 1 কিগ্রা পিতল তৈরি করতে 30/100 কিগ্রা দস্তা লাগবে। তাহলে 20 কিগ্রা পিতল তৈরি করতে 30 গুণ 20/100 কিগ্রা দস্তা লাগবে। তাহলে সমান সমান 6 কিগ্রা দস্তা লাগবে। তাহলে 20 কিগ্রা পিতল বানাতে কতটা দস্তা লাগবে, 6 কিগ্রা দস্তা লাগবে। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব সেটা হিসাব করি। তাহলে চিনির ব্যবহার বেড়ে গেছে, আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। আর এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। তাহলে কমানোর পরে প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করি। দেখো, আগে যখন বৃদ্ধি ছিল, এবার প্রথম একটা অঙ্ক দেখছি এখানে হচ্ছে কমে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 100 হিসাবে লিখবো। প্রথমে আগে টেবিলটা তৈরি করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে হচ্ছে আগে ব্যবহৃত চিনি পরিমাণ, আগে ব্যবহৃত চিনির পরিমাণ ব্র্যাকেট হচ্ছে কিগ্রাতে, সরি এটা গ্রামে আছে,
গ্রামে, আর এখানে হচ্ছে বর্তমানে ব্যবহৃত চিনির পরিমাণ। এটা হচ্ছে গ্রামে। দেখো চিনির ব্যবহার তো 4% কমিয়ে দিয়েছে, তাহলে আগে যদি 100 গ্রাম চিনি ব্যবহার করতো তাহলে বর্তমানে কী হবে, 100 বিয়োগ 4 সমান সমান 96 গ্রাম চিনি ব্যবহার করবে। এটাই হচ্ছে হিসাব। তাহলে আগে যদি 625 গ্রাম চিনি ব্যবহার করতে হলে তাহলে বর্তমানে কত গ্রাম চিনি ব্যবহার করবে সেটা বের করব। তাহলে ঐকিক নিয়মে করলে কী হবে, তাহলে আগে 625 গ্রাম চিনি ব্যবহার করলে 625 গ্রাম চিনি ব্যবহার করলে বর্তমানে তা কমে 96 গ্রামে দাঁড়ায়। আগে যদি 1 গ্রাম চিনি ব্যবহার করতাম তাহলে বর্তমানে তা কমে কোথায় দাঁড়াতো, কমে যেত, ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে 96/100 গ্রামে দাঁড়াতো। এবার আগে যদি, সরি এখানে লেখাটা একটুখানি ভুল হয়েছে, এটা 625 নয়, এটা হবে 100 গ্রাম, এখানটায় হবে 100 গ্রাম। আগে যদি 100 গ্রাম চিনি ব্যবহার করতাম তাহলে এখানে যদি 625 গ্রাম চিনি ব্যবহার করি তাহলে এখানে চিনির ব্যবহার কমবে, বর্তমানে তা কমে দাঁড়াবে, তাহলে গুণ হয়ে যাবে এক্ষেত্রে, 625 থাকলে উপরে গুণ হয়ে গেল 100। এবার কাটাকুটি করলে কী পাবো, 25 দিয়ে কাটাকুটি যাবে। দেখো 25 25 625। তোমাদের একটা কথা বলে রাখি, 1 থেকে 30 অবধি সবাই বর্গ সংখ্যা মুখস্থ রাখবে, তাহলে তোমাদের কাটাকুটি বা এই সংখ্যাগুলো করতে সুবিধা হবে। নিচে 4 4 25 100, 4 দিয়ে 96 কাটলে যায় 24। তাহলে 25 গুণ 24 আসছে আমাদের, 25 গুণ 24 সমান সমান হচ্ছে 600 গ্রাম। তাহলে বর্তমানে কত গ্রাম চিনি ব্যবহার হয়, 600 গ্রাম। অতএব উত্তর লিখতে হবে, বর্তমানে 600 গ্রাম চিনি ব্যবহৃত হয়, চিনি ব্যবহৃত হয় আগের থেকে 625 মাইনাস 600 সমান সমান 25 গ্রাম চিনি কম ব্যবহার হয়, কম ব্যবহার হয়। অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করি। তাহলে এই অঙ্কটা কিভাবে করব, দেখো অঙ্কটা যখন করব আমরা তখন আমরা একটা টেবিল বানিয়ে নেব। প্রথমে এখানে লিখব হচ্ছে অনিলবাবুর মাসিক আয় আর বাড়ি ভাড়া, অনিলবাবুর মাসিক আয় ব্র্যাকেট আছে টাকার, এককটা লিখতে হয় এখানে, আর বাড়ি ভাড়া সেটাও টাকাতে। তাহলে এবার বলেছে মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, তাহলে অনিলবাবু 22% মানে কি 100 হিসাবে, তাহলে 100 টাকা যদি বাড়ি ভাড়া মাসিক আয় করেন তাহলে তার মধ্যে 22 টাকা বাড়ি ভাড়া দেন। এই কথাটার মানে হচ্ছে এটাই বোঝায়। অনিলবাবু যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তাহলে বাড়ি ভাড়ার পরিমাণটা বলে দিয়েছে আমাদের, কিন্তু মোট মাইনেটা বলে দেয়নি, তাই মোট মাইনেটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, অনিলবাবু 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন তার মোট আয়, মোট মাসিক আয় সমান সমান 100 টাকা। 1 টাকা বাড়ি ভাড়া দেন যখন তার মোট মাসিক আয় 100/22 টাকা। আবার 1870 টাকা বাড়ি ভাড়া দেন
যখন তার মোট মাসিক আয় 100 গুণ 1870/22 টাকা। এবার কাটাকুটি করবো আমরা। কাটাকুটি করলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে হচ্ছে 11 একে 11, 7 11 77, 7 11 77 70। আবার 2 দিয়ে কাটলে এখানে পাবো হচ্ছে আমরা 8 দুগুণে 16, 85। তাহলে 8500 টাকা। অতএব অনিল বাবুর মোট মাসিক আয় সমান সমান 8500 টাকা। এবার যদি অঙ্কটাকে আমাদের শর্টে করতে বলে তখন আমরা কিভাবে করব? যদি শর্টে করতে বলে অঙ্কটাকে, তখন আমরা করব হচ্ছে 1870 টাকা বাড়ি ভাড়া দিয়েছেন, 1870 টাকা বাড়ি ভাড়া দিয়েছেন, আর 22% বাড়ি ভাড়া দিয়েছেন। তাহলে 22টা এখানে তলায় লিখবে। দেখো এখানে এই নিয়মটা একটু আলাদা শর্ট নিয়মের ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা যারা যদি শর্ট নিয়ম মাথায় না ঢোকে তাহলে করবে। তাহলে হচ্ছে বাড়ি ভাড়া বাই শতাংশের হিসেবে বাড়ি ভাড়া গুণ 100, মানে উল্টে যাবে আর কি। এখানে কাটাকুটি করলে পাবো 85 হচ্ছে 8500 টাকা। ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। তাহলে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছেন। তাহলে মোট পাশের জমি যদি 100 হয় তাহলে তার মধ্যে 55 জমিতে পাট চাষ করেছেন, বিঘা জমিতে। এটাই বোঝাবে কথাটা। তাহলে এখানে টেবিল বানাবো আমরা আগে। তাহলে মোট চাষের জমি একক হচ্ছে বিঘা, আর পাট চাষের জন্য ব্যবহৃত জমি। এখানে হচ্ছে বিঘা। তাহলে মোট চাষের জমি যদি 100 হয় তাহলে পাট চাষের জন্য 55 বিঘা জমিতে চাষ করবেন। আর মোট চাষের জমি তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, এবার মোট চাষের জমি তাহলে কত সেটা বের করবো আমরা। তাহলে লিখবো, লেখার সময় এরকমভাবে লিখবো, 55 বিঘা জমিতে 100 হিসাবটা আগে লিখতে হবে। জমিতে যখন পাট চাষ করেন তখন মোট জমির পরিমাণ 100 বিঘা। তাহলে 1 বিঘা জমিতে যখন পাট চাষ করছেন তখন মোট জমির পরিমাণ হচ্ছে 100/55 বিঘা। আর 11 বিঘা জমিতে যখন পাট চাষ করেছেন তখন মোট জমির পরিমাণ হবে 100 × 11/55। 11 দিয়ে যদি কাটি আমরা এখানে পাবো 5, 5 দিয়ে কাটলে এখানে পাবো হচ্ছে 20। তাহলে 20 বিঘা। অতএব ইয়াসমিনা খাতুনের মোট জমির পরিমাণ 20 বিঘা। আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসেব করি। তাহলে আমাদের পরিবারের আগে, এক্ষেত্রে আমরা অঙ্কটাকে শর্টেও করব আবার ঐকিক নিয়মে করবো, দুটোই দেখে দিচ্ছি। যারা যে নিয়মে করছো সেই নিয়মে করবে। তো আমাদের আগের খাওয়া খরচ আর বর্তমান খাওয়া খরচ, ব্র্যাকেটে টাকাতে, এটাও ব্র্যাকেটে টাকা। তাহলে আগের খাওয়া খরচ হতো কত? শতকরার হিসাবটা আগে লিখবো। 100 টাকা যদি খাওয়া খরচ হতো, বর্তমানে 10% বেড়েছে, তাহলে 100 + 10
মানে হচ্ছে 110 টাকা হয়েছে। তাহলে আগে খাওয়া খরচ যদি 4750 টাকা হতো, তাহলে বর্তমানে কত টাকা হবে সেটা বের করব। তাহলে আগে 100 টাকা খাওয়া খরচ হলে তা বেড়ে হয় 110 টাকা। তাহলে আগে 1 টাকা খাওয়া খরচ হলে তা বেড়ে হবে 110/100 টাকা। আর আগে যদি 4750 টাকা খাওয়া খরচ হতো, তা বেড়ে হবে 110 গুণ 4750/100। শূন্য শূন্যগুলো কাটলো, শেষের শূন্যগুলো আর গুণ করে দেবো। গুণ করে দিলে আমরা কী পাবো দেখি। গুণ করে দিলে 5 55 5। তোমরা পাশের খাতায় এরকমভাবে পেতে গুণ করে নেবে। 5 55 5, হাতে 5, 7 7 আর 5 82, 2 হাতে 8, 4 44 আর 8 52, 52 25 টাকা। এবার বলেছে অন্যান্য খরচ 16% কমিয়ে দিয়েছে। তাহলে মাসিক খরচ বাড়বে না কমবে দেখবো। তাহলে অন্যান্য খরচ প্রথম, আগের অন্যান্য খরচ আর বর্তমান অন্যান্য খরচ। তাহলে হচ্ছে আগের অন্যান্য খরচ আর এখানে হচ্ছে বর্তমান অন্যান্য খরচ। বর্তমান অন্যান্য খরচ। তাহলে আগের অন্যান্য খরচ কত ছিল? 100 টাকা। 16% কমিয়ে দিয়েছে, তাহলে বিয়োগ হয়ে যাবে 100 বিয়োগ 16 সমান সমান 84 টাকা। তাহলে আগে অন্যান্য খরচ ছিল হচ্ছে আমাদের 59,000 টাকা। তাহলে এখন কত হবে সেটা বের করতে হবে। তাহলে আগে 100 টাকা ঐকিক নিয়মে করছি আমরা, 100 টাকা অন্যান্য খরচ হলে বর্তমানে তা কমে হয় 84 টাকা। তাহলে আগে 1 টাকা অন্যান্য খরচ হলে বর্তমানে তা কমে হবে 84/100 টাকা। আগে 59,000 টাকা অন্যান্য খরচ হলে বর্তমানে তা কমে হবে 84 গুণ 59,000/100 টাকা। শূন্যগুলো কাটছে আমাদের, এবার একটা গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কি পাবো দেখি। পাশাপাশি এরকম পাতায় তলায় পেতে গুণ করবে তোমরা। 84, 4 9 36, 6 হাতে 3, 5 4 5 20 আর 3 23। আচ্ছা, তারপরে হচ্ছে 8 8 9 72, 2 হাতে 7, 5 8 40 আর 7 47। তাহলে 6 3 দিয়ে 5 হাতে 2 9, 4 9 5 6 টাকা। 4 9 5 6 টাকা। আমরা কি জানি মাসিক খরচ মানে? মাসিক খরচ অর্থাৎ মাসিক খরচ সমান সমান হচ্ছে খাওয়ার খরচ যোগ অন্যান্য খরচ। তাহলে আগের মাসিক খরচ কত হতো? আগের মাসিক খরচ হতো হচ্ছে 4750 যোগ 59,000 টাকা। তাহলে হচ্ছে 50, এদিকে আছে 9 কত হলে 17, 6 হাতে 1, 5 6 6 6 10, 10,650 টাকা। আর বর্তমান মাসিক খরচ হবে, এখন হচ্ছে খাওয়ার খরচ 5,225 টাকা আর অন্যান্য খরচ 4 9 5 6 টাকা। তাহলে যোগ করলে 5 6 11 1 হাতে 1, 5 2 7 1 8, 9 কত হলে 9 2 11 1 হাতে 1, 5 6 9 1 10, 10,180 টাকা। তাহলে কি হলো, বর্তমানে যে খাওয়ার খরচ কমে গেছে। তো তাহলে এখানে জানতে চাইছে যে তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে। তাহলে যেহেতু কমে গেছে আগের থেকে এটা, তাহলে এখানে লিখব, উত্তর কি লিখবো? অতএব বর্তমানে
মোট মাসিক খরচ কমবে। যদি কতটা কমবে বলে তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করে দেবো। সেক্ষেত্রে অঙ্কটাকে তোমরা ঐকিক নিয়ম ছাড়া যদি করতে চাও তাহলে এক্ষেত্রে এইভাবে করবে যে প্রথমে দেখো 10% খরচ বৃদ্ধি পেয়েছে, তাহলে হচ্ছে 4750 খাওয়া খরচ, এখানে লিখবে খাওয়া খরচের বৃদ্ধি, খাওয়ার খরচের বৃদ্ধি, খরচ, আচ্ছা বর্তমান খাওয়া খরচ, খাওয়া খরচের বৃদ্ধি না লিখে কথা লিখো বর্তমান খাওয়া খরচ, বর্তমান খাওয়া খরচ সমান সমান 4750 ইন্টু, যেহেতু 10% বেড়েছে তাই জন্য 110/100, 10% বৃদ্ধি হয়েছে, তাহলে 00 কেটে গেল, এখানেও 00 কাটলো, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 5225 টাকা। তাহলে বর্তমানে আরটা অন্যান্য খরচ 16% কমেছে, তাহলে বর্তমান অন্যান্য খরচ, বর্তমান অন্যান্য খরচ তাহলে হচ্ছে 5900 ইন্টু 16% কম মানে 84/100, তাহলে 00 কাটলো, এখানেও 00 কাটলো, তাহলে এখানে হবে হচ্ছে 4956 টাকা। তাহলে আগের মোট মাসিক খরচ সেটা বের করব, আগের মোট মাসিক খরচ $5225 প্লাস 4956 টাকা, মানে হচ্ছে যোগ করলে হবে 5 আর 6 11 এক, হাতে 1, 5 আর 2 7 রেখে 8, সরি এটা বর্তমান হচ্ছে, এটা বর্তমান, এটা হচ্ছে বর্তমান লিখে বসেছি আমরা, আগেরটা বের করছি। তাহলে 8 হাতে 1 9 রেখে, সরি হ্যাঁ 8 9 2 11 এক, হাতে 1 10, এত টাকা এটা আছে বর্তমান। আর তাহলে আগেরটা কত হবে, আগের মোট মাসিক খরচ সমান সমান 4750 প্লাস 5900, তাহলে হচ্ছে 10,650 টাকা। এভাবে তোমরা করলে উত্তর আসবে। একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসেব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসেব করি। তাহলে একটা শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে। প্রথমে আমরা এটাকে ঐকিক নিয়মে করছি। তাহলে হচ্ছে আমরা এটা যদি দেখি, বর্তমান বছরের জনসংখ্যা এত, তাহলে 2 বছর পরে জানতে হয়েছে, তাহলে এখানে লিখবো হচ্ছে বর্তমান বছরের জনসংখ্যা, টেবিল বানিয়ে নিচ্ছি আমরা আগে, বর্তমান বছরের জনসংখ্যা আর 1 বছর পরের জনসংখ্যা, 1 বছর পরের জনসংখ্যা। তাহলে বর্তমান বছরের জনসংখ্যা হচ্ছে 26, আচ্ছা প্রথমে শতকরার মানে লিখবো আমরা, তারপরে হচ্ছে এমনি আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানের উপর হিসাব করব। শতকরা মানে হচ্ছে 100 জন হলে 4% হারে বাড়ছে, তাহলে 100 যোগ 4 হয়ে যাবে, 100 যোগ 4, তাহলে কত হচ্ছে 104 জন। বর্তমান বছরের জনসংখ্যা 26,250 জন হলে তাহলে কত হবে এখানে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বর্তমান বছরে জনসংখ্যা 100 হলে পরের বছর হবে 100, জনসংখ্যা 100 জন হলে পরের বছর তা বৃদ্ধি পেয়ে হবে 104 জন। তাহলে বর্তমান বছরের জনসংখ্যা 1 জন হলে পরের বছর তা বৃদ্ধি পেয়ে হবে 104/100 জন। বর্তমান বছরের জনসংখ্যা 26,250 জন হলে তা বৃদ্ধি পেয়ে হবে কত, 104 গুণ 26,250/100। তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে 0 0 কেটে গেল,
আর এখানে হচ্ছে 5 দিয়ে কাটবে, 5 5 25, হাতে 1। তোমরা যদি এখানে কাটাকুটি নাও করো, এইভাবে রেখে দাও, তাতেও কিন্তু অঙ্কটা আসবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাদের টাইমটা বেঁচে যাবে, কাটাকুটির টাইম। তাহলে 5 5 25, হাতে 1, 5 2 10 25, আবার 5 1 5, এখানে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 51। এটা আমরা গুণ আকারেই ফেলে রাখবো কাজের সুবিধার জন্য আমাদের। 5 2 1। তোমরা চাইলে এখানে গুণ করে বসাতেও পারো, আমি এখানে গুণ করে বসাচ্ছি না একটাই কারণে, আমি অঙ্কটাকে গুণ না করেও করলে হবে, কারণ এখানে গুণ না করার এখানে, কারণ এই যেহেতু এই ভ্যালুটার প্রয়োজন এখানে অঙ্কের জানতে চাইনি উত্তর, তাই জন্য এই ভ্যালুটা গুণ না করলেও চলবে। তাহলে এর পরের আবার একটা টেবিল করতে হবে, কারণ 2 বছর বাদে জনসংখ্যা বের করতে হবে। তাহলে 1 বছর পরের জনসংখ্যা বাই 2 বছর পরের জনসংখ্যা, 2 বছর পরের জনসংখ্যা। তাহলে 1 বছর পরের জনসংখ্যা 100 হিসাবে আগে বের করবে, 100 হলে এখানেও 4% করে বেড়েছে, 4। তোমরা যখন বড় হবে এটাকে আরও শর্ট নিয়মে করতে জানবে তোমরা। তাহলে 104। তাহলে 1 বছর বাদের জনসংখ্যা হচ্ছে 51 গুণ 521, 5 to 1। আমরা এখানে গুণ করিনি, তোমরা চাইলে এখানে গুণ করে গুণফলের মানটা বসাতে পারো, তাহলে এখানে গুণ না করার জন্য আমাদের কাজ করতে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 1 বছর পরে জনসংখ্যা 100 জন হলে দু বছর পরে হবে, 2 বছর পরে তা বৃদ্ধি পেয়ে হয় 104 জন। তাহলে 1 বছর পরের জনসংখ্যা 1 জন হলে 2 বছর পরে তা বৃদ্ধি পেয়ে হবে 104 বাই 100 জন। এবার আমাদের জনসংখ্যা 1 বছর আগে কত ছিল? 51, 1 বছর পরে। তাহলে 2 বছরের মাথায় গিয়ে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা হিসাব করবো। তাহলে 104 বাই 100 গুণ 51 গুণ 521। সরি, এখানে একটুখানি ভুল হয়েছে, এটা হচ্ছে 525 হবে আমাদের, 21 নয় 525। 5 5 25, 12। আর এখানে হচ্ছে 12 হলে হচ্ছে 15, 5 5 25, এখানে 5 হবে, সরি একটুখানি এখানটায় ভুল লিখেছি আমি, 525 হবে। তাহলে এখানেও হবে 525, তাহলে এখানটায় হবে হচ্ছে 525। এবার কাটাকুটি করতে হবে আমাদের, কাটাকুটি করলে এটা 4 দিয়ে কাটলে 4 25 100, এখানে 25 দিয়ে যদি কাটি 25 দুগুণে 50, 25 একে 25। তারপর 4 দিয়ে কাটি যদি একটা, তাহলে 4 দুগুণে 8, তারপরে হচ্ছে 24, 4 6 24, তাহলে হচ্ছে 26 গুণ 51 গুণ 21। এটা হচ্ছে 2 বছর বাদে জনসংখ্যা। এবার গুণ করবো আমরা প্লেন, তাহলে গুণ করলে কী পাবো দেখা যাক। 51 গুণ 26, 6 একে 6, 5 6 30, গুণ 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে 6 2 3 1 গুণ 21 আবার। আচ্ছা, এখানটায় করি, 13 26 গুণ 21, 6 2 1 3 গুণ 6 দুগুণে 12, 2 দুগুণে 4 5, 4 দুগুণে 26, 6 2 2 4, 5 আর 3 8, 6 একে 7 2, 27,846 জন। তাহলে অতএব উত্তর লিখতে হবে এখানে যে 2 বছর বাদে কোম্পানিটার জনসংখ্যা হবে, ওই গ্রামের জনসংখ্যা হবে 27,846 জন। অতএব 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে 27,846 জন। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি।
তাহলে দেখো ফসল ওঠার মুখে আমরা একটা টেবিল বানিয়ে নিচ্ছি কাজের সুবিধার জন্য। ফসল ওঠার মুখে ধানের দাম, আর হচ্ছে বর্ষাকালে ধানের দাম। তাহলে ফসল ওঠার মুখে ধানের দাম কত ছিল? 100 টাকা। বর্ষাকালে সেটা বেড়েছে 15%, তার মানে 100 + 15 মানে 115 টাকা। ফসল ওঠার মুখে যে ধানের দাম হয়েছে 1080 টাকা, বর্ষাকালে সেটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখবো ঐকিক নিয়মে করলে বর্ষাকালে ধানের দাম 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় 115 টাকা। তাহলে 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে 115/100 টাকা, আর 1080 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে 115 গুণ 1080/100 টাকা। কাটলে হবে 23, এখানে কাটলে পাবো হচ্ছে 20, 0 0 কেটে গেল, তো এখানে কাটলে হবে হচ্ছে 54। তাহলে হচ্ছে 23 গুণ 54 সমান সমান হচ্ছে আমাদের গুণ করব, এখানে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো দেখি। 23 গুণ 54, 3 4 12, 2 হাতে 1, 4 2 8 আর 1 9, 5 3 5 15 5 হাতে 1, 5 10 11, 2 9 5 14 4 হাতে 1, 11 2, 1242 টাকা। তাহলে হচ্ছে 1242 টাকা। এটা কি দাঁড়ালো আমাদের? বর্ষাকালে ধানের দাম। তাহলে এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 12 কুইন্টাল ধানের দাম। যখন ফসল ওঠার মুখের 12 কুইন্টাল ধানের দাম আর বর্ষাকালে 12 কুইন্টাল ধানের দাম, তাহলে কত হবে? সেটা বেশি হবে না কম হবে সেটা হিসাব করে নেবো। তাহলে কত টাকা বেশি পেতেন সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, অতএব বর্ষাকালে ফসল ওঠার মুখের ধানের দাম, ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধানের দাম হবে 1080 গুণ 12 সমান সমান। আচ্ছা, এটা গুণ না করেও তোমরা কিন্তু কাজটা করতে পারো। কীভাবে করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি, যদি কারোর অসুবিধা না হয় সেইভাবে করবে কমন নিয়ে, আর যদি কেউ গুণ করে করো তাতেও কোনো আপত্তি নেই। আর বর্ষাকালে 12 কুইন্টাল ধানের দাম, $1242 গুণ 12। কারণ দেখো এখানে যেহেতু পার্থক্য জানতে হয়েছে, তাই জন্য এখানে যদি গুণ করি, আমাদের টাইমিংয়ের একটা ম্যাটার রয়েছে পরীক্ষার সময়, তাই জন্য আমরা এটাকে সহজেই তাড়াতাড়ি করতে পারি। কীভাবে? হচ্ছে ধানের দামের বৃদ্ধি, কারণ যেহেতু কুইন্টাল প্রতি বৃদ্ধি পেয়েছে তাই জন্য আমরা এখানে লিখতে পারি ধানের দামের বৃদ্ধি। ধানের দামের বৃদ্ধি, দেখো দুটোই 12 গুণ আছে না, তাহলে বর্ষাকালের ধানের দাম থেকে বর্ষাকালের ধানের দাম কত? 1242 গুণ 12 বিয়োগ 1080 গুণ 12। দেখো দুজনের মধ্যে 12 গুণ আছে, তাই জন্য 12টা কমন নিলাম। ভিতরে কত পড়ে থাকলো? 1242 বিয়োগ 1080। তাহলে এখান থেকে কী পারি? 12, এখানে হচ্ছে 2, 8 আর কত হলো 14, 6 দাও 14 হাতে 1 1 আর কত হলো 2 1, 162। এবার গুণ করে দিলাম আমাদের উত্তর চলে আসবে। 12 2 24 4 হাতে 2, 6 12 72 আর 2 74 4 হাতে 7, 12 12 সাথে 19। তাহলে 1944 টাকা তিনি বেশি পেতেন। অতএব বর্ষাকালে ধান বিক্রি করলে তিনি 1944 টাকা বেশি পেতেন। অতএব বর্ষাকালে ওই ধান 12 কুইন্টাল ধান বিক্রি করলে 12 কুইন্টাল ধান বিক্রি করলে 1944 টাকা বেশি পেতেন।